2021-22 অর্থ বছরের বাজেট দেখছিলাম। এটি বাংলাদেশের 50তম বাজেট। 1971 সাল পরবর্তী বাংলাদেশ হাঁটি হাঁটি পা করে অনেক বড় হয়ে গেছে। স্বাধীনতা পরবর্তী প্রথম বাজেট আর আজকের বাজেট আকাশ পাতাল পার্থক্য। প্রতিটি সেক্টরকেই আলাদা আলাদাভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, বাট আজ আমাদের মনে হয় কিছু খাতকে প্রায়োরিটি দেওয়া উচিত, সেদিকে মনোযোগ বাড়ানো উচিত। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আজ চমকপ্রদ একটা দেশ। অনেক ভালো ভালো ইতিবাচক খবর মাঝে মাঝেই ভেসে উঠছে। আমরা ভালো করছি, ভালো করব এবং বিশ্বে আমাদের স্থানকে সমুন্নত করব। বাজেট দেখে আমার মনে হয়েছে একটি জায়গাতে এখন আমাদের প্রাধান্য দেওয়ার সময় চলে এসেছে। সেই জায়গাটি হচ্ছে গবেষণা খাত। প্রায় 6 লক্ষ প্লাস কোটি টাকার বাজেটে গবেষণা খাতে যে বরাদ্দ রয়েছে সেটা খুবই কম এবং অপ্রতুল। আমরা যদি খেয়াল করি, সারা বিশ্বে প্রতি বছর 1.6 ট্রিলিয়ন ইউএসডি খরচ করা হয় গবেষণা খাতে। এই 1.6 ট্রিলিয়নকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব বিশ্বের প্রথম 10টি দেশ এই 1.6 ট্রিলিয়নের 80% খরচ করে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস পারপাসে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখি, টাকার অঙ্কে যদি খেয়াল করি তাহলে বিশ্বে সবচেয়ে বেশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করে ইউএসএ, তারপরে আছে চায়না, সুইজারল্যান্ড, জাপান, রাশিয়া, ইসরায়েল, সুইডেন, অস্ট্রেলিয়া। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব সুইজারল্যান্ডের 3.6% তাদের টোটাল জিডিপির বরাদ্দ থাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। ইউএসএ যদি দেখি 3.1 to 3.3, সুইডেন 3.1, চায়না তাদের জিডিপির 1.5% রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করে, এবং ইসরায়েল, আমরা জানি ইসরায়েলকে বলা হয় টেক ক্যাপিটাল। তাদের সবচেয়ে বেশি ফোকাসড এরিয়া হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইনোভেশন। আজ ইসরায়েল কেন এত উন্নত? আমরা এই যে ইসরায়েলকে নিয়ে অনেক কথা বলি, ইসরায়েলকে পছন্দ করি না, বাট ওরা সবচেয়ে বেশি ফোকাস করে টেকনোলজিতে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইনোভেশনে। আজ আমাদের সময় এসেছে, আমাদেরকে বলা হয় ইমার্জিং কান্ট্রিজ, ইমার্জিং ইকোনমিক কান্ট্রিজ। সো যখনই কোন একটা দেশ এই শাখাতে পড়ে তখনই তার সবচেয়ে বেশি ফোকাস করা উচিত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা চায়না করছে। চায়না আজ হু হু করে তাদের অর্থনীতি থেকে শুরু করে তাদের সবকিছু, পুরা বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতি, সব জায়গাগুলোতে তারা প্রাধান্য বিস্তার করা শুরু করেছে। সো আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের নীতি নির্ধারক, পলিসি মেকার যারা আছেন তাদের খেয়াল করা উচিত। কোন দেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যদি খরচ না করা হয়, ওই দেশ থেকে কখনোই ভালো কিছু বের হয়ে আসবে না। আজ আমরা টিকার জন্য অন্য দেশের উপরে চেয়ে আছি, কিন্তু হ্যাঁ, আমাদের দেশে হয়েছে বঙ্গভ্যাক্স নামে একটা ভ্যাকসিন আবিষ্কার, এটা একটা ইসের মধ্য দিয়ে যাচ্ছে, বাট এখন পর্যন্ত আমরা হয়তোবা সেভাবে করে উঠতে পারিনি। বিকজ আমাদের শিক্ষা, আমাদের এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করতে হবে। আমাদেরকে গবেষণামুখী শিক্ষা কার্যক্রম চালু করতে হবে ছোটবেলা থেকেই, আদারওয়াইজ পসিবল না। বিশ্ব পরিমণ্ডলে যদি আপনার অবস্থানকে শক্তিশালী করতে চান তাহলে আপনাকে গবেষণায় মনোযোগ দিতে হবে। আমি দেখেছি বিশ্ববিদ্যালয় লাইফে একটা ছেলে, একটা মেয়ে, একটা শিক্ষার্থী গবেষণা করার জন্য কোনো সুযোগ নাই,
গবেষণা করার জন্য যে টাকা পয়সার প্রয়োজন, যে অর্থনৈতিক যে সুবিধা প্রয়োজন, যে ল্যাব ফ্যাসিলিটিস প্রয়োজন, সে ফ্যাসিলিটিস নাই, দেওয়া যায় না। যার কারণে অনেক ছাত্রই, অনেক শিক্ষার্থী তাদের যে গবেষণার প্রতি তাদের যে মন, সেই মন থাকে না। একটা সময় হয়তো বা তারা তাদের গবেষণার জন্য বা আরো এই ধরনের চাহিদা পূরণ করার জন্য দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে, বাট এটা তো আমাদের দেশের জন্য খুবই ক্ষতির একটা কারণ। আমাদের মেধা পাচার হয়ে যাচ্ছে প্রতি বছর। ওরাই অন্য দেশে যে অনেক ভালো কিছু করছে এবং সেই দেশের জন্য লাভবান হচ্ছে, বাট আমরা আমাদের জন্য কিছু করতে পারছি না। আমার দেশের সন্তান অন্য জায়গায় কাজ করছে, রাইট? আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে করেছি বই পুস্তকমুখী, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে করেছি মুখস্থ বিদ্যার মতো। মুখস্থ করে পরীক্ষার হলে যে গড়গড় করে লিখে দিন, এভাবে একটি সমাজের উন্নতি হতে পারে না। এটা কোনো শিক্ষা ব্যবস্থায় হতে পারে না। শিক্ষা ব্যবস্থাকে করতে হবে গবেষণামুখী। ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের, শিক্ষার্থীদেরকে গবেষণার প্রতি তাদেরকে ইন্টারেস্ট বাড়িয়ে তুলতে হবে। আজকে আমরা যদি খেয়াল করি তাহলে বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং খাতে খুবই ভালো করছে, বাট আপনারা যদি খেয়াল করেন কি করছে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ পুরোপুরি শিল্পটা পুরোপুরি আমদানি নির্ভর। আমরা এই 90% 80% বাইরে থেকে র মেটেরিয়ালস নিয়ে এসে বাংলাদেশে শুধুমাত্র শ্রম নির্ভর, মানে আমাদের শ্রম দিয়ে সেই প্রোডাক্টকে বানাচ্ছি। সকল টেকনোলজি বলেন, সকল ইনোভেশন বলেন, সকল ফ্যাসিলিটিস বলেন, সবই আমরা বাইরের দেশ থেকে এনেছি। তারা এই ধরনের টেকনোলজি, এই ধরনের তাদের রিসার্চের বিষয়বস্তুর উপরে যে প্রোডাক্টটা তারা বানিয়ে ফেলে, সেটাকে আমরা বাইরে থেকে কিনে আনছি। আমরা শুধু কনজিউমার হিসেবে কাজ করছি, আমরা কনজিউম করছি, আর তারা বানাচ্ছে, আমরা কনজিউম করছি। এটা হওয়া উচিত না। আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে ওই জায়গাটাতে যেতে হবে। তো আমার মনে হয় এত বড় একটি দেশ, 17 কোটির একটি দেশ, অ্যাটলিস্ট প্রতি লক্ষে 50 জন বিজ্ঞানী থাকা উচিত। আপনি যদি বিজ্ঞানী তৈরি করতে চান, সায়েন্টিস্ট তৈরি করতে চান, তাহলে আপনাকে গবেষণা খাতে মন দিতে হবে। গবেষণার সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ফান্ডিং করতে হবে, শিক্ষকদের ট্রেন আপ করতে হবে, শিক্ষার্থীদেরকে ট্রেন আপ করতে হবে। গবেষণালব্ধ যে শিক্ষা, সেই শিক্ষাটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমার মনে হয় এখন সময় এসেছে এদিকে নজর দেওয়া। আদারওয়াইজ আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকবো, কিন্তু বিশ্ব আস্তে আস্তে আরো দূরে চলে যাবে। আমরা শুধু তাকিয়ে থাকবো, কিন্তু আমরা কিছু করতে পারবো, অসহায়ের মতো তাকিয়ে থাকবো। চলুন গবেষণার দিকে মন দেই, গবেষণা খাতে বরাদ্দ বাড়াই, গবেষণাকে ইন্সপায়ার করি যারা গবেষণা করছে, বড় বড় সায়েন্টিস্ট তৈরি করি। এই R&Dতে আমরা বেশি বেশি ইনভেস্ট করি, সেটা সরকারি এবং বেসরকারি পর্যায়ে সব কিছুতেই। তাহলে দেখবেন আমরা যেখানে আছি সেখান থেকে জাতি হিসেবে, দেশ হিসেবে বিশ্ব যে মর্যাদা আছে, সেই মর্যাদার সবচেয়ে উচ্চ আসনে আমরা পদার্পণ করব এবং সবাই আমাদেরকে জাতি হিসেবে, দেশ হিসেবে স্যালিউট করব। ধন্যবাদ।